সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন সুনীল গঙ্গোপাধ্যায়ের রচিত একা এবং কয়েকজন উপন্যাসটির ঊনবিংশ পর্ব। আমি ওয়ারা করিম, সাথে থাকুন। অন্য মেয়েরা দরজার কাছে এসে থেমে গেল। ভেতরে যেতে হবে শ্রীলেখাকে একা। সে দরজা থেকে 2 পা গিয়ে অনড় হয়ে দাঁড়িয়ে রইল, চিবুক বুকে ঠেকানো। অন্য কেউ কিছু বলছে না দেখে বড়বাবুই উঠে গিয়ে তার হাত ধরে এনে বসিয়ে দিলেন। দরজার ওপাশে মেয়েদের ভিড়। শান্তনাকে শুধু নিচে নামতে দেওয়া হয়নি। তার গায়ের রং বেশি ফর্সা। যদি তাকে দেখেই পাত্রপক্ষের পছন্দ হয়ে যায়। বাদল হুড়মুড় করে ঘরের মধ্যে ঢুকে পড়েছিল। চিররঞ্জন তাকে চোখ দিয়ে বকলেন। বাদল তবু গেল না, দরজার চৌকাঠ ঘেঁষে দাঁড়িয়ে রইল। পাত্রের পেটুক কাকাই প্রথম প্রশ্ন করলেন, তোমার নাম কি মা? শ্রীলেখা চুপ। তিনি আবার জিজ্ঞেস করাতেও শ্রীলেখা উত্তর না দেওয়ায় প্রিয়রঞ্জন একটু চঞ্চল হলেন। বললেন, বল, নাম বল। শ্রীলেখা কার্পেটের সিংহের দিকে তাকিয়ে খুব আস্তে আস্তে নিজের নাম বলল। অনেকেই শুনতে পেলেন না, তবু কেউ অপ্রসন্ন হলেন না। পাত্রীর লাজুকতা তার গুণেরই পরিচয়। এর পরের প্রশ্নগুলো মামুলি ধরনের। কোন ক্লাসে পড়ো, ইতিহাস ভালো লাগে না অঙ্ক ভালো লাগে, যুদ্ধ কোন কোন দেশের সঙ্গে বেঁধেছে, ইত্যাদি। শ্রীলেখা অধিকাংশ প্রশ্নেরই উত্তর দিতে পারল না কিংবা লজ্জায় দিল না। তারপর রাজীবলোচন মূল ভূমিকা নিয়ে ফেললেন। রাজীবলোচনের কথায় নম্রতা বা বিনয় নেই। তিনি প্রথমেই ভূমিকা করলেন। ছেলে মেয়ে হলে মায়ের কাছ থেকেই লেখাপড়া শুরু করা দরকার। সেজন্যই আজকালকার মেয়েদের লেখাপড়া কিছুটা জানা উচিত। এবং লেখাপড়া বলতে ইংরেজি তো প্রধান। শ্রীলেখা কি 1 ডজন ভেড়ার ইংরেজি জানে, 1 ডজন জাহাজের? রাজীবলোচন এমন কড়া গলায় প্রশ্ন করছিলেন যে উত্তর না দিয়ে উপায় নেই। এ যেন স্কুলের রাগী মাস্টার মশাই। এবার বলো তো মা, গন্ডারের ইংরেজি কি? রাইনোসেরাস। রাইনোসেরাস বানান কি? এটা রাজীবলোচন একটা কাঁচা কাজ করে ফেললেন, কেননা রাইনোসেরাস, কনসান্স আর হাইজিন এই বানানগুলো প্রত্যেকেই এসে জিজ্ঞেস করে বলে শ্রীলেখাকে ভালো করে মুখস্থ করিয়ে দেওয়া হয়েছে। এর উত্তর শুনে তৃপ্ত হয়ে রাজীবলোচন বললেন, আচ্ছা বেশ, এবার 2 লাইন বাংলা পদ্য বলছি, পরপর 10 বার বলে যাও তো, তাড়াতাড়ি বলো। জলে চুন তাজা, তেলে চুল ভাজা। শ্রীলেখা একবার ঠিকঠাক বলল, তারপর তাড়াতাড়ি বলতে গিয়ে বুঝতে পারল এটা মোটেই সহজ নয়, জিভ জড়িয়ে যায়। 2-1 বার বলার চেষ্টা করেই শ্রীলেখা মুখ লাল করে চুপ করে বসে রইল। শ্রীলেখার প্রত্যেকটি ব্যর্থতাই তার গুণপনা বলে গণ্য হলো। সেটাই আসল পরীক্ষা। কেননা যে মেয়ে গুরুজনদের সামনে টরটর করে কথা বলে তার চরিত্র ভালো হয় না। রাজীবলোচন যখন রীতিমতো নরম সুরে শ্রীলেখার সঙ্গে ঘরোয়া কথা আলোচনা করতে লাগলেন, তখন সকলেরই মনে হলো মেয়ে পছন্দ হয়ে গেছে। পাত্রপক্ষ যাবার সময় সেই রকম স্পষ্ট ইঙ্গিত দিয়ে গেলেন। অবশ্য পাত্রপাত্রীর কোষ্ঠী যে একেবারে রাজঘটক, সেটাও খুব বড় কথা। সূর্য ফিরল সন্ধ্যের পর, যখন বাড়ি থেকে অতিথিরা চলে গেছেন। তার পোশাক পরিচ্ছদ অত্যন্ত মলিন, চোখ ভেতরে বসা। বাড়ি ফিরে সে কারোর সঙ্গে বিশেষ কথা বলল না, নিজের ঘরে চলে গেল। সূর্য বড়বাবুর হাতে 2-1 দিন মার খাবার পর সবাই তার আশা ছেড়ে দিয়েছে। সে কখন কোথায় যায়, কখন বাড়ি ফেরে, এই নিয়ে আর কেউ মাথা ঘামায় না। বড়বাবু বাড়ি থেকে তখন বেরিয়ে গেছেন। অন্যরা বেশ একটা আনন্দ গল্পে মশগুল। শ্রীলেখার বিয়ে প্রায় ঠিক। এতে তার বাবা মায়ের মন খুব উৎফুল্ল। শ্রীলেখা পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে আর শান্তনা তাকে খুঁজে খুঁজে রাগাচ্ছে। বাদল সূর্যর ঘরে গিয়ে বলল, সূর্যদা, তুমি এতদিন আসনি কেন? পরশুদিন আমাদের পাড়ায় 24 আওয়ার্স সাইকেল রেস হয়ে গেল। সূর্য জিজ্ঞেস করল, তুই সবটা দেখেছিলি? হ্যাঁ, সারা রাত জেগে, কত আলো। মিথ্যে কথা। সূর্য সেটা বুঝতে পেরেই হাসল। বাদল ইদানিং বেশ বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলতে শিখেছে।
সে দিনের বেলায় ভূত দেখে, রাত্রিরে চাঁদের গায়ে একটা ছায়া নড়তে দেখে, বড়দের গলার আওয়াজ নকল করে অন্যদের চমকে দেয়। মিনিট 5 মধ্যেই বাদল সূর্যকে এই কদিনের যাবতীয় খবর পরিবেশন করে দিল। সূর্য সম্পর্কে বাড়িতে কে কি বলেছে তাও বাদ গেল না। মোক্ষম খবরটি জানালো সবার শেষে। জানো সূর্যদা, বড়দির বিয়ে ঠিক হয়ে গেছে। সূর্য বিশেষ উৎসাহ দেখালো না, নির্লিপ্ত গলায় বলল, আচ্ছা। জামাইবাবু না খুব লম্বা, জ্যাঠামশাই বলেছেন। জামাইবাবুদের বাড়িতে 3টে বড় বড় কুকুর আছে। আমি কিন্তু বরযাত্রী যাব, ছোটরাও যায়। আমি সেদিন কাপড় পরব। 8টা বাজতে না বাজতেই সূর্য রান্নাঘরে গিয়ে বলল, ঠাকুর আমার খাবার দাও। একলা একলা খাবার খেয়ে নিয়ে সূর্য আবার নিজের ঘরে ফিরে গেল। একসময় আলো জেলে রেখেই সূর্য বেরিয়ে গেল তার ঘর থেকে। রাত প্রায় 11:30টার সময় শ্রীলেখা উঠে এলো ছাদে। পাজামা ও গেঞ্জি পরে সূর্য বসে আছে টিনের চেয়ারে, রাস্তার দিকে মুখ করে। শ্রীলেখা আস্তে আস্তে তার পেছনে দাঁড়ালো। সূর্য মুখ ফেরালো না। শ্রীলেখা হাত রাখল সূর্যর কাঁধে। সে তবু নিঃসাড়। শ্রীলেখা ডাকল, এই, আমার সঙ্গে কথা বলবে না? কেন? কথা বলছো না যে? কি বলবো? তুমি এতদিন কোথায় ছিলে? কাজে গিয়েছিলাম। তোমার সেই জিনিসটা আর আমার কাছে রাখবে না? তার আর দরকার নেই। কেন? তুই তো এ বাড়িতে আর থাকবি না। বাহ, আমি এক্ষুনি চলে যাচ্ছি বুঝি? কবে যাচ্ছিস? সেসব এখনো কিছু ঠিক হয়নি। সূর্য চেয়ার থেকে উঠে গিয়ে ছাদের আলসেতে ভর করে দাঁড়ালো। স্পষ্টত বোঝা যায় তার মেজাজ ভালো নেই। এমনকি শ্রীলেখার সঙ্গেও সে মনোযোগ দিয়ে কথা বলছে না। হঠাৎ মেঘ সরে গিয়ে আলগা জ্যোৎস্না ছড়িয়ে পড়েছে সারা শহরে। মাঝে মাঝে দমকা হাওয়া। এত রাত্রিরেও কোনো বাড়িতে কলের গান বাজছে। শ্রীলেখা সূর্যর পাশে গিয়ে দাঁড়িয়ে বলল, আমার বিয়ে হচ্ছে বলে তুমি রাগ করেছ? কেন তোর বিয়ে হবে? বা হবে না? বাবা মা। আমি তোকে বিয়ে করব। শ্রীলেখার মুখখানা অরুণ বর্ণ হয়ে গেল। চাপা গলায় ধমক দিয়ে বলল, কি পাগলের মতো যা তা বকছ? অন্য কেউ বিয়ে করতে পারে আর আমি পারি না? অন্য কেউ আর তুমি বুঝি এক? কাজিনস ক্যান অলওয়েজ ম্যারি। এটা বিলেত পাওনি? লোকে যেমন বেড়াল ছানা আদর করে, সূর্য এক হাতে সেই রকমভাবে শ্রীলেখার কোমর আঁকড়ে ধরল। তারপর বলল, শ্রীলেখা, তোকে যদি অন্য কেউ বিয়ে করে তাহলে আমি গুলি করে তার মাথার খুলি উড়িয়ে দেব। সূর্যদা প্লিজ, এরকম অদ্ভুত কথা বলো না, আমার ভয় করে। তোমার সেই জিনিসটা আমার কাছে দিয়ে দাও। সূর্য শ্রীলেখাকে টেনে সামনে দাঁড় করিয়ে বলল, আমি সত্যি মেরে ফেলবো, বিশ্বাস কর, একটুও বানিয়ে বলছি না। সূর্য প্রকাশ্যে জানিয়ে দিল যে সে শ্রীলেখাকে বিয়ে করবে। কথা প্রথম বলল সে শ্রীলেখার মাকে। বলার সময় সে একটুও লজ্জা পেল না, চোখ নিচু করল না, গলা কাঁপল না, যেন তার মতামতের ওপরেই সবকিছু নির্ভর করছে। এবং পাত্র হিসেবে নিজের যোগ্যতা প্রমাণ করার জন্য সে সেদিন থেকেই আবার কলেজে যাওয়া শুরু করল। এর মধ্যে তাকে প্রেসিডেন্সি কলেজে ভর্তি করিয়ে দেওয়া হয়েছিল। প্রথম দিকে প্রায়ই সে ক্লাস করেনি। বিবাহের ঘোষণাটি জানিয়ে দিয়ে সে গম্ভীরভাবে বই খাতা নিয়ে বেরিয়ে গেল কলেজে। সুপ্রভা প্রথমে কথাটার গুরুত্ব দেয়নি, কিন্তু ক্রমশ এটা নিয়ে একটা হুলুস্থুলু পড়ে গেল বাড়িতে। এরকম অদ্ভুত কথা কেউ কখনো শোনেনি। 16 বছরের ছেলে আর 15 বছরের মেয়ে, এবং একই পরিবারভুক্ত, তারা বিয়ে করতে চায়। কি মনে করে এরা? বিয়ে মানে কি বৃষ্টির জলে কাগজের নৌকো ভাসানো? শ্রীলেখাকে হাজার কথা জিজ্ঞেস করেও একটা কথারও ঠিক মতন উত্তর পাওয়া যায় না। সে শুধু বারবার বলে, আমি কিছু জানি না, আমি কিছু জানি না। ভয়ে তার মুখ নীলচে বর্ণ ধারণ করেছে, চোখ বসে গেছে কোটরে।
কান্নার ক্ষমতাও তার নেই। তার মা ও কাকিমা তাকে বারবার জেরা করতে লাগলেন। তুই কিছু বলেছিস? সূর্যর মাথায় এ কথা এলো কি করে? কি করে সে এত সাহস পায়? শ্রীলেখার সেই একই উত্তর, আমি কিছু জানি না, আমি কিছু জানি না। সন্ধেবেলা সূর্য বাড়ি ফিরে এসেই শ্রীলেখাকে ডাকল, চেঁচিয়ে গলা ফাটালো। তবু শ্রীলেখাকে পাওয়া গেল না। তাকে তার মা কোথাও পাঠিয়ে দিয়েছেন। প্রিয়রঞ্জনের কাছে ব্যাপারটা দু একদিন গোপন রাখার চেষ্টা হলো। শেষ পর্যন্ত তার কানে গেলই। শুনে প্রিয়রঞ্জন ক্রোধে জ্বলে উঠলেন। তার চরিত্রে বিস্ময়বোধ নেই। তিনি কোনো কথা শুনে হতবাক হয়ে যান না। অপছন্দের কিছু হলেই তিনি রাগারাগি শুরু করেন। প্রথমেই তিনি বকতে লাগলেন সুপ্রভাকে। মা এত লাই দিয়েছে বলেই তো মেয়ে উচ্ছন্নে গেছে। মা যদি মেয়েকে সামলাতে না পারে তাহলে কে পারবে? অত বড় ধিঙ্গি মেয়েকে কেউ চোখের আড়াল করে? আর ওই সূর্য, তিনি তো গোড়া থেকেই জানেন ওটা একটা নচ্ছার হারামজাদা, অজাত কুজাত। শ্রীলেখাকে হাতের কাছে পেলে তিনি নিশ্চিত সেদিন মারধর করতেন। প্রধানত বাবার রাগ থেকে বাঁচাবার জন্যই সুপ্রভা শ্রীলেখাকে পাঠিয়ে দিয়েছেন তার দূরসম্পর্কের বোনের কাছে। বাইরের পোশাক পরিচ্ছদ পরিবর্তন না করেই প্রিয়রঞ্জন চটি ফটফটিয়ে অমর অমর বলে ডাকতে ডাকতে উঠে এলেন 3 তলায়। অমরনাথ তখন ইজি চেয়ারে শুয়ে এমনসনের ভ্রমণ বিবরণী পড়ছিলেন। রাত্রে তিনি চোখে কম দেখেন বলে বইখানা একেবারে চোখের সামনে ধরা। কিন্তু অদ্ভুত ব্যাপার এই যে বড়বাবু এ কথা শুনে স্তম্ভিত বা ক্রুদ্ধ হলেন না। হেসে উঠলেন হো হো করে। হাসতে হাসতেই বললেন, তাই নাকি? ব্যাটা এরই মধ্যে বিয়ে করতে চায়? তা মন্দ কি? প্রিয়রঞ্জন হাসি ঠাট্টার ধার ধারেন না। তিনি কঠোরভাবে বললেন, তুই বলছো কি অমর? তোমারও কি মাথা খারাপ হয়ে গেল? বড়বাবু উত্তর দিলেন, কেন, তোমার এত অমত কিসে? আমার বিষয় সম্পত্তি সব তো সূর্যই পাবে। বিষয় সম্পত্তির জন্যে আমি মেয়েটাকে হাত পা বেঁধে জলে ফেলে দেব? আহা, ওরা নিজে থেকেই যদি চায়, আমার মেয়ে কখনো এরকম চাইতে পারে না। এরকম কথা সে উচ্চারণ করলে ওর দাঁত কখনো খুলে ফেলে দেব না। ওরকম ভয় দেখালে আর সে বলবে কি করে? বরং সহজভাবে তাকে ডেকে এনে জিজ্ঞেস করলেই হয়। সে এখন এ বাড়িতে নেই, আসবে তো, তখন জিজ্ঞেস করলেই হবে। এত ব্যস্ত হবার তো কিছু নেই। তুমি বুঝতে পারছো না অমর, তুমি মোটেই গুরুত্ব দিচ্ছ না। কিন্তু মেয়ে আমার, মেয়ে সন্তানের গায়ে যদি একটু কলঙ্ক লাগে তাহলে সারা জীবন সে সুখ পাবে না। বাপ হয়ে মেয়েকে আমি সেই জায়গায় ঠেলে দেব? আমি হয়তো সত্যিই তোমার মতন বুঝতে পারছি না। তোমার আপত্তিগুলো কি বলো তো? আমি নিজে অবশ্য বাল্যবিবাহের মন্দের কিছু দেখি না। প্রকৃতির যা বিধান তাকে অমান্য করলে ফল ভালো হয় না। যৌবন আর কদিনের। তা বলে 16 বছরের ছেলের বিয়ে? তোমার পিতা ঠাকুর বোধহয় তার চেয়েও কম বয়সে প্রথম বিবাহ করেছিলেন। অন্তত আমার বাবা তো করেছিলেন। যাকগে, সে কথা না তোলাই ভালো। কিন্তু বিয়েটা আজই হচ্ছে না, 3-4 বছর যাক না। সূর্যিটা অন্তত গ্র্যাজুয়েট হয়ে নিক। এর মধ্যে যদি কথাবার্তা ঠিক হয়ে থাকে। এ বিয়ে হওয়া অসম্ভব। ধরে নিলাম অসম্ভব, কিন্তু তোমার এত আপত্তির কারণটাই বা কি? আত্মীয় স্বজনের মধ্যে বিয়ে হয়? লোকে তো জানে ওরা আত্মীয়। আমাদের বংশে এরকম বেলেল্লাপনা কেউ কখনো করেনি। তোমার বংশাভিমান আছে, আমার অবশ্য তা নেই। আমার ছেলে মুচি মেথরের মেয়েকে বিয়ে করলেও আমার আপত্তি থাকবে না। তোমার পক্ষে সেটা বলা সহজ। ও ছেলের কোনো জাতের ঠিক আছে? ও যে তোমার ছেলে তার কোনো ঠিক আছে? বড়বাবুর মুখ থেকে হাসি মুছে গেল। স্থির চোখে প্রিয়রঞ্জনের দিকে চেয়ে রইলেন 2-1 পলক। তারপর গম্ভীরভাবে বললেন, পিয়ার, ছেলের দোষে তার মায়ের নামে কলঙ্ক দেওয়া সুরুচির পরিচয় নয়। তোমাদের চোখে ওর মা ছিলেন একজন নাচনেওয়ালি। আমার চোখে তিনি ছিলেন একজন উঁচু জাতের শিল্পী। সেই রক্ত আছে আমার ছেলের শরীরে। ও সাধারণ মানুষের মতন হবে না। ছেলে মেয়ে নিয়ে ঘর সংসার করতে গেলে ওসব শিল্প টিল্প চলে না। আমি আর সেরকমভাবে সংসার করলাম কবে?
ওই ছেলেকে নিয়ে তোমাকে অনেক দুঃখ পেতে হবে। তুমি আমাকে অভিশাপ দিচ্ছ? অভিশাপ না, আমার কর্তব্য তোমাকে সাবধান করে দেওয়া। ও ছেলেকে বিদায় করে দাও। কলা দিয়ে ওই কালসাপ পুষো না। নিজের ছেলেকে তাড়িয়ে দিতে বলছো? তাছাড়া আর কি করবে? ও ছেলেকে শাসন করার ক্ষমতাও তোমার নেই। এত তো মারধর করলে, পারলে ওকে আটকাতে? যখন তখন বাড়ি ছেড়ে চলে যায়, কুসঙ্গে মিশছে, এখন নিজের বোনের দিকেও কুদৃষ্টি দেয়। ওকে আমি আবার হোস্টেলে পাঠিয়ে দিতে পারি। হোস্টেলে থেকেও এখন আর ও ছেলে বাগ মানবে না। সূর্য তোমার বোনের ছেলে নয়। তোমাদের সঙ্গে ওর সম্পর্কটা খুব ক্ষীণ। এত ক্ষীণ সম্পর্কে বিবাহ আটকায় না। ও কথাটা তুমি দ্বিতীয়বার আর আমার সামনে উচ্চারণ করো না। ওর সঙ্গে আমার মেয়ের বিয়ে দেওয়ার চেয়ে তাকে বিষ খাইয়ে মারব। আহা, এত বিচলিত হচ্ছ কেন? বেশ তো, বিয়ে হবে না। ওদেরও সব ছেলে মানুষই কথা, নিষেধ করে দিলেই হবে। অল্প বয়সে ওরকম কত কি ইচ্ছে করে। শুধু নিষেধ করলে তোমার ছেলে শুনবে? ওই গোয়ার গোবিন্দ ছেলে কারুর কথা শোনে? এসব কথা যদি 5 কান হয়, আমার মেয়ে খুঁতো হয়ে যাবে না? তার আর বিয়ে হবে? বড়বাবু হঠাৎ সূর্য সম্পর্কে খুব মায়া অনুভব করলেন। কি বা বয়স, বুদ্ধিশুদ্ধি কিছু হয়নি এখনো। না হলে মুখ ফুটে কেউ নিজের বিয়ের কথা বলে? কিশোর বয়সে কত রকম সুখ স্বপ্ন থাকে। বড়বাবুর ইচ্ছে হলো একটু চিররঞ্জনের সঙ্গে পরামর্শ করার, কিন্তু কাল থেকে চিররঞ্জনের খুব জ্বর, এখন তাকে ডাকা যাবে না। উঠে গিয়ে সিঁড়িতে দাঁড়িয়ে তিনি সূর্যের নাম ধরে ডাকলেন। সুপ্রভা ও হিমানী এক ঘরে উৎকণ্ঠিত হয়ে বসে আছেন। মহিলাদের স্বয়ংপ্রবৃত্ত হয়ে পুরুষদের আলোচনায় যোগ দেবার প্রথা নেই, কিন্তু ওদের মন পড়ে আছে 3 তলার ওই ঘরটিতে। ওরা দেখলেন সূর্য ঘর থেকে বেরিয়ে সশব্দে দরজা বন্ধ করে ওপরে উঠে গেল। বড়বাবু বিছানার দিকে ইঙ্গিত করে সূর্যকে বললেন, বসো ওখানে। সূর্য বসল না, দরজার কাছেই দাঁড়িয়ে। কেউ কিছু জিজ্ঞেস করবার আগেই তেরিয়াভাবে বলল, আমি শ্রীলেখাকে বিয়ে করব। প্রিয়রঞ্জন গনগনে মুখে তাকালেন। বড়বাবুর মুখে হাসি ফিরে এলো। জিজ্ঞেস করলেন, হঠাৎ বিয়ে পাগলা হয়ে গেলেই কেন? সূর্য তার সরল জেদি মুখে বলল, অন্য কারুর সঙ্গে শ্রীলেখার বিয়ে হবে না, ও এ বাড়িতেই থাকবে। শ্রীলেখা তোর বোন হয়, বোনের সঙ্গে কি বিয়ে হয়? আপন বোন তো নয়। হিন্দু সমাজে মামাতো বোনের সঙ্গে বিয়ে হয় না। আমি কি হিন্দু? তুই কি তাহলে? আমি মানুষ। মানুষ তো সবাই। আমি শ্রীলেখাকে বিয়ে করব। বিয়ে করলে অনেক দায়িত্ব নিতে হয়, পারবি? বউকে খাওয়াবি কি? আপনার কাছে আমার অনেক মোহর আছে। মোহর বিক্রি করে সংসার চালাবি? কতদিন চলবে? রোজগার করতে হবে না? আমি পড়াশুনো করছি। ঠিক আছে, যদি এতই বিয়ের জন্য ব্যস্ত হয়ে উঠিস, আমি তাহলে মেয়ে দেখছি। এদেশে পাত্রীর অভাব নেই। আমি শ্রীলেখাকে বিয়ে করব। প্রিয়রঞ্জন আর ধৈর্য রাখতে পারলেন না, এক ধমক দিয়ে বললেন, বাঁদর কোথাকার! ও কথা খবরদার আমার সামনে উচ্চারণ করবি না, নির্লজ্জ কোথাকার। সূর্য কিছু বলার আগেই বড়বাবু বললেন, বিয়ে করতে হলে পাত্রীর মা বাবার মত লাগে, ওরা এই বিয়েতে রাজি নয়। তাহলে শ্রীলেখার অন্য কারুর সঙ্গেও বিয়ে হবে না। প্রিয়রঞ্জন আর একটাও কথা বললেন না, ঘৃণার মুখভঙ্গি করে বেরিয়ে গেলেন ঘর থেকে। বড়বাবু তাকে আটকাবার চেষ্টা করেও পারলেন না। 10 দিনের মধ্যে প্রিয়রঞ্জন তালতলায় একটা বাড়ি কিনে উঠে গেলেন। বস্তুত বাড়ি কেনার ব্যবস্থা গোপনে গোপনে আগেই চলছিল। ইদানিং তার কাগজের ব্যবসা বেশ ফেঁপে উঠেছে। এ বাড়ি ছেড়ে যাবার ঘটনাও খুব নির্ঝঞ্ঝাটে ঘটল না। যাবার আগে প্রিয়রঞ্জন বড়বাবুর সঙ্গে একটা ঝগড়া বাঁধিয়ে তুললেন। অনর্থক বহু কটুকাটব্য করতে ছাড়লেন না।
বড়বাবু প্রাণপণে তাকে বাধা দেবার চেষ্টা করেছিলেন। চেঁচামেচি করার বদলে প্রায় ধরা গলায় বলেছিলেন, তোমরা আমাকে ছেড়ে যেও না, আমার আর কেউ নেই, সংসারে আমার আর কেউ নেই। প্রিয়রঞ্জন উষ্ণ মস্তিষ্কে এই অনুভূতিটা ঠিক ধরতে পারলেন না। কণ্ঠস্বর উচ্চগ্রামে তুলে বললেন, তুমি কি আমাদের অন্ন দিয়ে কিনে রেখেছ? ভগবান আমায় সুদিন দিয়েছেন, আমার কারবারে তোমার যা টাকা পয়সা আছে সব তুমি ফেরত পাবে। তোমার সঙ্গে আর কোনো সম্পর্ক রাখতে চাই না। সমস্যা হলো চিররঞ্জনকে নিয়ে। চিররঞ্জন এবং তার পরিবার কোথায় থাকবেন? প্রিয়রঞ্জন চাইলেন ওদের সঙ্গে নিয়ে যেতে। তার সহোদর ভাই তার সঙ্গে থাকবেন না তো কোথায় থাকবেন? কিন্তু বড়বাবুর সঙ্গে চিররঞ্জনের অন্যরকম সম্পর্ক। তিনি চিররঞ্জনকে কিছুতেই ছাড়বেন না। এই দোটানার মধ্যে চিররঞ্জন মহা ফাঁপড়ে পড়ে গেলেন। তিনি আলগোছে জীবন কাটাতে চান, এসব গণ্ডগোল তার সহ্য হয় না। সমস্যার সমাধান তার মাথায় আসে না। বড়বাবুর সঙ্গে তার কোনো অসৎভাবের কারণ ঘটেনি, কিন্তু প্রিয়রঞ্জন বড়বাবুর সঙ্গে ঝগড়া করে ফেলায় চিররঞ্জনের পক্ষে আরও কঠিন সমস্যা হয়ে সেটা দাঁড়ালো। এখন বড়বাবুর সঙ্গে থাকা মানে তার দাদার বিরোধিতা করা, এবং তার দাদা এতে অপমানিত বোধ করবেন। চিররঞ্জন তখন অসুস্থ, জ্বর এখন নিউমোনিয়ার দিকে গেছে। এ সময় বাড়ি বদলাবার হাঙ্গামার প্রশ্নই ওঠে না। তাই তিনি আপাতত এ বাড়িতেই থেকে গেলেন। প্রিয়রঞ্জন তালতলায় বেশ বড় বাড়ি কিনেছেন। বাড়ির সামনে খানিকটা জমি আগাছায় পূর্ণ এবং লোহার গেট, গেটে উর্দি পরা দারোয়ান। সূর্যর ধূর্দমনীয় তেজি ভাবটা আর নেই। হঠাৎ সে খুব বিষণ্ণ হয়ে গেছে। শ্রীলেখাকে হারিয়ে সে যেন অনেকখানি মহিমাচ্যুত। তার চোখের মধ্যেও একটা দিশেহারা ভাব ফুটে ওঠে। একটা তীব্র অভিমান তার বুকের মধ্যে বাষ্প হয়ে জমে। সারা পৃথিবীর ওপর অভিমান। গোয়ারের মতন সে তালতলার বাড়িতে ঢোকার চেষ্টা করেনি। তার কিশোর হৃদয় বুঝেছে ও বাড়িতে ঢুকলে অপমানিত হতে হবে। এতদিন ছিল না, এখন তার মান অপমান বোধ জেগেছে। প্রণয় লিপ্সা তার মধ্যে অনেক সূক্ষ্ম অনুভূতিরও জন্ম দিয়েছে। কলেজ পালিয়ে দুপুরবেলা এসে সূর্য তালতলার রাস্তায় ঘুরে বেড়ায়। একদিনও, একবার এক পলকের জন্যেও শ্রীলেখার সঙ্গে তার দেখা হয় না। একজন জটাধারী সন্ন্যাসী বসবার ঘরের দরজার কাছে এসে দাঁড়িয়ে বড়বাবুকে জিজ্ঞেস করলেন, জামাইবাবু চিনতে পারছেন? বড়বাবু অবাক হয়ে তাকালেন। তারপর চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বললেন, ভেতরে আসুন, ভেতরে আসুন। চিনতে পারলেন না? না তো। সেই ফুলবাড়িতে আমাকে দেখেছিলেন। বড়বাবুর তবু মনে পড়ল না। ভুরু কুঁচকে ভাবতে লাগলেন। সন্ন্যাসীটি বেশ লম্বা, মধ্যবয়স্ক, অসম্ভব সুপুরুষ। গাওয়া ঘিয়ের মতন গায়ের রং, টিকলো নাক, টানা টানা চোখ, অক্ষিপল্লবগুলি বড় বড়। ঘাড় ছাড়িয়ে নেমেছে চুল, দাড়ি বুক পর্যন্ত, এখনো পাক ধরেনি। তিনি হাসি মুখে তাকিয়ে আছেন বড়বাবুর দিকে। পূর্ণিমা আমার দিদি ছিল। বড়বাবু চমকে উঠলেন, প্রবল উৎসাহে বললেন, হো নিখিল, সে কতদিন আগে তোমাকে দেখেছিলাম, চিনব কি করে বলো, যেরকম ভোল পাল্টেছ। সন্ন্যাসী এবার চেয়ারে আসন গ্রহণ করলেন। মৃদু মৃদু হাসতে হাসতে বললেন, আপনাকে কিন্তু চেনা যায়, চেহারা বিশেষ পাল্টায়নি। আমি তো আর ভেগ ধরিনি তোমার মতন। শুনেছিলাম বটে তুমি কোন আশ্রমে আছো, হঠাৎ সংসারীদের কাছে এলে যে। আশ্রম থেকে একটি কাজে আমাকে কলকাতায় পাঠিয়েছে। কোথায় যেন আশ্রম তোমার? আসামে, গৌহাটির নিকটবর্তী। কলকাতায় এসে কোথায় উঠেছ? এখানেই এসে থাকো, অনেক জায়গা আছে। উঠোনের কল খুলে আমি তখন জল ছিটোবার খেলা খেলছিলাম। বড়বাবু ডেকে বললেন, হ্যাঁ বাদলা, এদিকে আয়, একে প্রণাম কর, তোর কাকা হন। আমি গিয়ে ঝুপ করে প্রণাম করলাম।
সন্ন্যাসী আমার মাথায় আশীর্বাদের হাত ছুঁয়ে বড়বাবুকে জিজ্ঞেস করলেন, ইটি কে? চিরুর ছেলে, তোমার মেজদার ছেলে। আমি এর জন্মের কথাই শুনিনি। তার কি করে শুনবে? তুমি তো আমাদের কোনো খোঁজ খবর রাখো না। বছর 10 আগে বরদা একটা চিঠি লিখেছিলেন, তাতে এ বাড়ির ঠিকানা পেয়েছিলাম। দিদি তো মারা গেছেন, তাই না? বহুকাল আগে। আমি সন্ন্যাসীর কাছ থেকে সরে আসতে চাইছিলাম, কিন্তু উনি ধরে রেখেছিলেন আমাকে। আমার গায়ে হাত বুলোচ্ছিলেন। ইনি আমার সম্পূর্ণ অচেনা মানুষ, যদিও আমার আপন কাকা। পারিবারিক সূত্রে জেনেছি বহুদিন আগে কোনো একটা অত্যন্ত গর্হিত কাজ করার জন্য জ্যাঠামশাই একে খুব মেরেছিলেন। সেই অভিমানে ইনি বাড়ি ছেড়ে চলে যান এবং কোনো একটা আশ্রমে ঢুকে পড়েন। এর নাম নিখিল রঞ্জন। তিনি আমাকে জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? বাদল রঞ্জন মুখার্জি। মুখার্জি নয়, মুখোপাধ্যায় বলতে হয়। তুমি কোন ক্লাসে পড়ো? বড়বাবু বললেন, চলো নিখিল, ওপরে চলো। বরদা আছেন বাড়িতে? প্রিয়রঞ্জন এখন এখানে থাকে না, সে তালতলায় বাড়ি করেছে। ঠিকানা দেবক্ষণ, বিকেলে যেও। বাবা সদ্য অসুখ থেকে সেরে উঠেছেন, এখনো শরীর দুর্বল, ঘর থেকে বেশি বেরোন না। বাবা কিন্তু নিখিল কাকাকে দেখেই চিনতে পারলেন। একেবারে বুকে জড়িয়ে ধরে বললেন, তুই এসেছিস, কতদিন তোকে দেখিনি। দুর্বল শরীর বলেই বোধহয় বাবার চোখে জল এসে গেল, কিংবা তিনি অন্য কথা ভাবছিলেন। কাকা মাকে প্রণাম করে বললেন, বৌদীপ, আপনি অনেক রোগা হয়ে গেছেন। আমার দিদি শান্তনাকে বললেন, তোকে বোধহয় দেখেছিলাম না রে, এইটুকুনি। বড়বাবু বললেন, আমার চোখে কিন্তু নিখিলের সেই চেহারাটা এখনো ভাসছে। রোগা পাতলা একটা ছেলে, খুব শান্ত আর লাজুক। আমাদের চোখে যিনি একজন সৌম্যকান্তি সন্ন্যাসী, বাবার বড়বাবু তাকেই দেখেছেন রোগা পাতলা সাধারণ একটি যুবক হিসেবে। মাঝখানের সময়ের ব্যবধানে যে অভাবনীয় পরিবর্তন, সেটা তারা ঠিক মেলাতে পারছেন না। অনেকক্ষণ বসে বসে পুরনো কালের গল্প হলো। সেই ফুলবাড়ি বরিশাল, সেখানকার মানুষজন, পূর্ণিমা পিসিমার বাল্যকাল। আমরা হাঁ করে শুনতে লাগলাম।